Hello and welcome back to your most favorite channel WBCS Friends. This is Roy, your friend, philosopher and guide. আজকে 7ই জুন 2024 আমরা তোমাদের জন্য সহজ বাংলায় বিজনেস লাইন নিউজপেপার থেকে একটা এডিটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকের এডিটোরিয়ালটি একটি ভিন্ন স্বাদের এডিটোরিয়াল। আজকে ইন্টারন্যাশনাল রিলেশন বা আইআর এর উপরে বেস করে আমরা এই আর্টিকেলটা নিয়ে এসেছি তোমাদের জন্য। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্যটাই সেটা যে বিভিন্ন সাবজেক্ট থেকে কখনো ইকোনমিক্স, কখনো পলিটি, কখনো জিওগ্রাফি বা কখনো ইন্টারন্যাশনাল রিলেশনস, তার থেকে নিউজ পেপারের খবর নিয়ে এসে আমরা তোমাদের সাবজেক্টের রিভিশনেরও সাহায্য করব, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে মিক্সও করব এবং একটা খবরের কাগজ পড়বার হ্যাবিটও জেনারেট করব। আজকের এই খবরটা তোমরা দেখতে পাচ্ছ চাবাহার ডিলের উপরে। চাবাহার ইরানের একটা বন্দর বা পোর্ট। তো এই টপিকটা বলছে চাবাহার ডিল, দি অপরচুনিটিজ অ্যান্ড দি চ্যালেঞ্জেস, অর্থাৎ চাবাহার চুক্তি, তার সুযোগ এবং সমস্যা সমূহ নিয়ে আলোচনা। আজকের এই টপিকে ঢোকবার আগে আমি একটা ছোট স্লাইড তোমাদের জন্য বানিয়েছি, যে অনেকের মনে হয়তো এই প্রশ্ন আসতে পারে যে ডাব্লিউবিসিএস তো ইন্টারন্যাশনাল রিলেশনস বলে কোনো সাবজেক্ট নেই, তাহলে এটাকে আমরা কেন পড়বো? আমাদের এখানে এটা পড়বার জরুরি এই কারণেই যে আমাদের এই চ্যানেলে আমরা তোমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে চ্যানেল বানিয়েছি, যে যাতে করে তোমাদের একটা ওপিনিয়ন বা পার্সপেক্টিভ বিল্ডিং হয়, মানে দৃষ্টিকোণ তৈরি হয়। এবং আমি মনে করি যে টু বিকাম আ গুড অফিসার অ্যান্ড টু বিকাম আ সিভিল সার্ভেন্ট তোমার কিছু জিনিস অবশ্যই জানা উচিত। তার মধ্যে একটা হচ্ছে আইআর। কারণ অনেক সময় দেখবে খবরের কাগজে আমাদের ভারতের অনারেবল প্রাইম মিনিস্টার কোন দেশে গেলেন, কোনো দেশের কূটনীতিবিদ আমাদের দেশে ভিজিট করতে এলেন, বা চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তাতে চায়না কি করছে, বা ইকোনমিক দৃষ্টিকোণ থেকে কোন দেশ কিভাবে ভালো করছে, বা কোনো দেশের রাজনীতিবিদ আমাদের দেশে এলেন এবং কোনো চুক্তিপত্রতে সই হলো, আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক কেমন, ইরানের সঙ্গে কি সম্পর্ক, ইরাক, ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ, সেখানে ভারতবর্ষের অবস্থান কি, এইগুলোই হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনসের গল্প। এবং সেইগুলো আমাদের সরাসরি সিলেবাসে না লেখা থাকলেও এগুলো তোমাদের অবশ্যই জানা উচিত। আর একটা জিনিস, ইন্টারন্যাশনাল রিলেশনস আমরা যখন সিভিল সার্ভিসের পরিপ্রেক্ষিতে পড়বো, তখন কিন্তু সেটা এমএ ইন ইন্টারন্যাশনালের থেকে, ইন্টারন্যাশনাল রিলেশনসের থেকে অনেক ডিফারেন্ট। যারা এমএ করছেন তারা হয়তো তার ভেতরে থিওরি বা অনেক ডিটেলে গিয়ে পড়ছেন, কিন্তু আমাদের সিভিল সার্ভিসে আমাদের যখন আইআর আমরা পড়বো, যেটা আমরা আজকে দেখাবো তোমাদেরকে, দুটো জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। একটা হচ্ছে ক্ল্যারিটি অফ থট, চিন্তা ভাবনার স্বচ্ছতা, আর একটা হচ্ছে স্টোরি লাইন। সিভিল সার্ভিসে ইন্টারন্যাশনাল রিলেশনস পড়বার মজা হচ্ছে আমাদের পরিষ্কার একটা স্টোরি লাইন মনের মধ্যে জানতে হবে। এবং তৃতীয় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আজকে আমরা ব্যাখ্যা করবো, সেটা হচ্ছে কিওয়ার্ডস। যেমন কিওয়ার্ডস মানে কিছু পার্টিকুলার শব্দবন্ধ যেগুলো তোমাকে ইন্টারন্যাশনাল রিলেশনসের আলোচনাতে কিংবা উত্তরপত্রে অবশ্যই লিখতে হবে। যেমন একটা ধরো আমরা বলতে পারি যে লেটস সে ওয়েস্ট এশিয়া বা মধ্যপ্রাচ্য, সেই জায়গাটা কোনটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। ইউরেশিয়া, বা ধরো ইন্ডো প্যাসিফিক, এই যে টার্মগুলো আমি এখন লিখছি, কিংবা OBOR, ওয়ান বেল্ট ওয়ান রোড, কিংবা IMEC, এই যে বিভিন্ন কিওয়ার্ডসগুলো আমি আজকে ব্যবহার করব, তোমরা দেখতে পাবে যে এই কিওয়ার্ডগুলোকে কিভাবে গল্পের ছলে একটার সঙ্গে আরেকটাকে মালার মতন গেঁথে নেওয়া যায়, সেটাই হচ্ছে সিভিল সার্ভিসের লক্ষ্য। এবং যদি তোমরা এই স্টোরি লাইন এবং ক্ল্যারিটি এবং কিওয়ার্ডগুলোর সাথে পরিচিত না থাকো, তাহলে কিন্তু তোমরা ইন্টারন্যাশনাল রিলেশনসের আর্গুমেন্ট বা ওপিনিয়ন কখনোই বিল্ড করতে পারবে না। তাহলে যেটা আমি বেসিক বলতে চাইলাম, যে ইন্টারন্যাশনাল রিলেশন ইন টার্মস অফ সিভিল সার্ভিস, সেটা পড়ার ধরনটা আমাদের একটু অন্যরকম হবে। এইটুকু বলে আমরা আজকে টপিকে মুভ করব। এই যে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে টপিকটার নাম চাবাহার ডিল, অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস। আমরা একটা ছোট সিনপসিস তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথমে আমরা দেখব চাবাহারটা কোন জায়গায়, চাবাহার চুক্তি কেন এবং কিভাবে। তারপর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই আর্টিকেলে লেখা হয়েছে, সেটা হচ্ছে ভারতের যে বিদেশ নীতি বা আমাদের যে ডিপ্লোম্যাসি, সেটা ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা ইতিবাচক না নেতিবাচক সেটা আমরা দেখব। যদিও এই আর্টিকেল বলছে ভারতের বিদেশ নীতির পরিবর্তন অত্যন্ত ইতিবাচক হয়েছে। আমাদের যিনি এখন বর্তমানে ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর, তার নাম আমরা সকলেই শুনেছি, এস জয়শঙ্কর, তার আন্ডারে, ইনি আমাদের বিদেশ মন্ত্রী, তার আন্ডারে ভারতবর্ষের বিদেশ নীতিতে অত্যন্ত ইতিবাচক পরিবর্তন এসছে। সেটা কি আমরা দেখব। চাবাহার চুক্তি এবং তার ভবিষ্যৎ নিশ্চয়তা বা অনিশ্চয়তা দিয়ে আমরা এই আর্টিকেলটা কনক্লুড করব। নাও লেটস মুভ।
এই ছবিতে তোমাদেরকে ইরানের যে পোর্ট যেটা নিয়ে আজকের খবর সেটা হচ্ছে চাবাহার পোর্ট। তোমরা এখানে ছবিটাতে দেখতে পাচ্ছ লাল রঙের একটা ডট দেওয়া রয়েছে, এইটা হচ্ছে সেই চাবাহার পোর্ট যেটা নিয়ে আজকের আর্টিকেল। ইরানের দক্ষিণ দিকে একদম এই গালফ অফ ওমান, এই যে দেশটা এখানটায় তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেশ, এই দেশটার নাম হচ্ছে ওমান। এই ওমান দেশের যে উপসাগর বা খাঁড়ি সেটা হচ্ছে গালফ অফ ওমান। ওকে, এই গালফ অফ ওমানের মধ্যে, এইটা হচ্ছে গালফ অফ ওমান, এই গালফ অফ ওমানের উপরেই অবস্থিত হচ্ছে আমাদের চাবাহার পোর্ট। ঠিক আছে, এবং এই গালফ অফ ওমান থেকে যদি তোমরা এই যে ওয়াটার বডিটা দেখা যাচ্ছে এইটার নাম হচ্ছে পারস্য উপসাগর। ঠিক আছে, গালফ অফ ওমান থেকে পারস্য উপসাগরে ঢোকার যে রাস্তা সেটাও একটা প্রণালী। এই প্রণালীটার নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। হরমুজ স্ট্রেট বা প্রণালী, স্ট্রেট অফ হরমুজ। তাহলে গালফ অফ ওমান হয়ে স্ট্রেট অফ হরমুজ হয়ে আমরা পারস্য উপসাগরে ঢুকতে পারি, এবং ঠিক ওই জাংশনটাতে অবস্থিত আমাদের চাবাহার পোর্ট। বোঝা গেল? তাহলে এইটুকু উদাহরণ থেকে বোঝা যাচ্ছে যে চাবাহার পোর্টের লোকেশনটা অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আরেকটা যেটা কারণ, যে কারণে আমাদের এই চাবাহার পোর্ট আজকে ইম্পর্ট্যান্ট হয়েছে সেটা হচ্ছে যে এই জায়গায় আমাদের ইন্ডিয়ান ওশান অবস্থিত। এই নিচে এখানে হচ্ছে ইন্ডিয়ান ওশান, পুরোটা ইন্ডিয়াটা দেখানো নেই কিন্তু ইন্ডিয়া যেখানে শেষ হচ্ছে মোটামুটি এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান। এই ইন্ডিয়ান ওশান যে জায়গাটা সেটা আজকে স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে, রাইট? এবং ইন্ডিয়ান ওশানের এই পাশে যে অংশটা যেটাকে আমরা বলে থাকি অ্যারাবিয়ান সি বা আরব সাগর, সেটা বেসিক্যালি ইন্ডিয়ান ওশানেরই একটা অংশ। এই চাবাহার পোর্টের মাধ্যমে যদি কোনোভাবে ভারত চাবাহার পোর্টের উপরে নিজের একটা আধিপত্য হোক বা একটা কন্ট্রোল বজায় রাখতে পারে, তাহলে সোজা এই ইন্ডিয়ান ওশান থেকে অ্যারাবিয়ান সি হয়ে চাবাহার বন্দরের মাধ্যমে আমরা কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেখানে নিজেদের একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারবো। আমি তোমাদের চাবাহার পোর্টের ইম্পর্টেন্সটা বোঝাবার চেষ্টা করছি। মনে তো হতেই পারে যে হঠাৎ করে চাবাহার পোর্ট কেন এত কিছু থাকতে। দুটো পোর্ট আছে ইরানের অত্যন্ত ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এই গালফ অফ ওমানের উপর চাবাহার পোর্ট, আর তার কিছুটা পশ্চিমে এরকম একটা জায়গাতে আরেকটা পোর্ট আছে, তার নাম হচ্ছে বান্দার আব্বাস। বান্দার আব্বাস, ঠিক আছে? তাহলে বান্দার আব্বাস আর চাবাহার, এই দুটো পোর্ট নিয়েই ভারতবর্ষের বরাবরই অত্যন্ত ইন্টারেস্ট ছিল। তার কারণটা বুঝে দেখো, কোনো একটা দেশ সেই দেশে ঢোকবার জন্য বন্দর হচ্ছে তার একটা গেটওয়ে। যেমন কোনো বিদেশি রাষ্ট্র যদি আমাদের কলকাতা বন্দরের অ্যাক্সেস পায়, তাহলে নিশ্চয়ই কলকাতা শহরের ভিতর দিয়ে আরও উপরের দিকে ভারতবর্ষে ছড়িয়ে যাওয়ার তাদের একটা, বা ব্যবসা বাণিজ্যের দিক থেকে সম্প্রসারণ করবার একটা সুযোগ তৈরি হবে। ঠিক তেমনই যদি চাবাহার পোর্টের অ্যাক্সেস আমরা পাই, তাহলে চাবাহার পোর্টের মাধ্যমে আমরা কিন্তু যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, অর্থাৎ এই ছবিটাতেই তোমরা দেখতে পাচ্ছ এই জায়গা, এই দেশগুলোকে বলা হয় মধ্যপ্রাচ্যের দেশ। সেখানে কি কি আছে? যেমন এখানে ওমান আছে, এই এই যে ছোট দেশটা এটার নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। এই দেশটার নাম হচ্ছে সৌদি আরাবিয়া। এই নিচে যে দেশটা দেখতে পাচ্ছ এই দেশটার নাম হচ্ছে ইয়েমেন। বা এই পাশে আমরা যদি দেখি তোমার ইরান, তার পাশে ইরাক। ঠিক আছে, এই যে দেশগুলোর নাম আমি বলছি এই দেশগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ বলে মানা হয়। এই দেশগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ তারা হচ্ছে খনিজ তেলের উপরে তাদের অর্থনীতিটা ডিপেন্ড করে। অত্যন্ত খনিজ সমৃদ্ধ এই দেশগুলো, ফলত পুরো দুনিয়ারই অত্যন্ত স্ট্র্যাটেজিক ইম্পর্ট্যান্ট লোকেশান এইটা। যত বড় বড় দেশ আছে যেমন ধরো চায়না কিংবা ইউনাইটেড স্টেটস বা পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, যেটা আজকে রাশিয়া বলে জানি, সেটা তো 1991 সালের আগে সোভিয়েত ইউনিয়ন নাম ছিল। এরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহ করেছে এই অঞ্চলে, কারণ তাদের তেলের উপরে অধিকার কায়েম করবার জন্য। নিশ্চয়ই তাহলে বোঝা গেল যে কেন এটা ইম্পর্টেন্ট। এবার বলি যে এই স্ট্রেট অফ
এই চাবাহার যে পোর্ট বা চাবাহার বন্দর, সেখানে কিন্তু এমন নয় যে শুধুমাত্র আজকেই হঠাৎ ভারত সরকারের নজর পড়েছে। যখন বাজপেয়ী সরকার ক্ষমতায় ছিল 1970-এর, বাজপেয়ী সরকার যখন ক্ষমতায় ছিল 2003-4 সাল নাগাদ, সেই সময় থেকে ভারত সরকার চেষ্টা করছিল যে এই চাবাহার পোর্টের উপরে ভারতবর্ষের বিনিয়োগ করা এবং চাবাহার পোর্টের উপর কিছুটা ক্ষমতা হাসিল করার। কিন্তু পরবর্তী সময় ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি হওয়ায় ভারত সেই দিকে আর পা বাড়ায়নি। এখানে একটা ছোট্ট গল্প বলবো। ইরান হচ্ছে এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলি, তার মধ্যে একমাত্র শিয়া মুসলমানদের দেশ, ঠিক আছে। বাকি আশেপাশের যে দেশগুলো, যেমন তোমার একটু আগে আমি বললাম যে সৌদি আরবিয়া বা তোমার সংযুক্ত আরব আমিরশাহী বা ওমান, বা অন্যদিকে তুমি যদি ইরাক দেখো, এই দেশগুলো কিন্তু সুন্নি ধর্মাবলম্বী। তো 1970-এর দশকের আগে এই ইরানের সাথে আমেরিকার সম্পর্ক ভালো ছিল, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। 1970-এর দশকের আগে খুব ভালো সম্পর্ক ছিল আমেরিকার সাথে, কিন্তু বর্তমানে তোমরা জানো নিশ্চয়ই যে ইরানের সাথে আমেরিকার সাপে নেউলের সম্পর্ক। তার কারণ হচ্ছে 1970-এর দশকের শেষে, অর্থাৎ টু বি প্রিসাইজ 1979-এ, তদানীন্তন ইরানের যিনি সুপ্রিম লিডার ছিলেন, তার নাম ছিল শাহ অফ ইরান। শাহ অফ ইরান, শাহ তার উপাধি। এই শাহ অফ ইরান আমেরিকার অত্যন্ত ভালো কাছের বন্ধু ছিলেন এবং তিনি চেষ্টা করতেন আমেরিকার কূটনীতি যেন ইরানের বলবৎ থাকে। কিন্তু 1979 সালে এই শাহ অফ ইরানকে ওভারথ্রো করে, তাকে টপল করে ক্ষমতায় দখল নেন আয়াতোল্লাহ খোমেনি। আয়াতোল্লাহ খোমেনি, এই যে ভদ্রলোক আয়াতোল্লাহ খোমেনি, ইনি হচ্ছেন বর্তমানে ইরানের সুপ্রিম লিডার। তো সেই সময় যখন এই শাহ অফ ইরানকে ওভারথ্রো করে আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসেন, সেই সময় থেকে আমেরিকার সাথে ইরানের সম্পর্কের অবনতি হওয়া শুরু হয়। এবং তার পরবর্তীতে ইরান দেখেছে যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ ওই অঞ্চলে ইরান দেখেছে, এবং সেই যুদ্ধগুলো সবসময় হতো এই শিয়া এবং সুন্নি, এই দুই সেক্টের মাঝখানে যে ফল্ট লাইন, সেটাকে ইউজ করে। আমরা জানি বেশ কিছু ফল্ট লাইন আমাদের মানব সমাজে থাকে, যেমন একটা হচ্ছে ধর্মীয় ফল্ট লাইন, কেউ শিয়া ধর্মাবলম্বী কেউ সুন্নি, তাদেরকে লড়াই করিয়ে দেওয়া খুব সহজ হয়। কিংবা কাস্টের বেসিসে আমরা দেখি লড়াই হচ্ছে, ধর্মের বেসিসে আমরা দেখি লড়াই হচ্ছে। তা এই ইরানের সঙ্গে 1980-র দশকে ইরাকের খুব বড় যুদ্ধ হয়, ঠিক আছে, সবটাই ওই খনিজ তেল নিয়ে, এবং বাইরের বহিঃশত্রু যেমন আমেরিকা, রাশিয়া, এদের দ্বারা ইনস্টিগেটেড হয়ে এই লড়াই। তো সেই লড়াইয়ের সময় থেকেই 1970-এর দশক থেকে ইরান বুঝতে পারে যে এই চাবাহার পোর্টকে ডেভেলপ করা তাদের জন্য কত জরুরি। কারণ এই পোর্টটাকে ডেভেলপ করলে সেইখানে বাইরে থেকে সাপ্লাই, সেটা খাওয়ারের হোক বা অস্ত্রশস্ত্রের হোক কিংবা অন্য দেশের সাহায্য হোক, সব কিছু ইরানের ভেতরে সহজভাবে নিয়ে আসা যাবে। তাই যখন ইরান এটা চিন্তাভাবনা করা শুরু করে, তার পরবর্তীতে ভারতবর্ষের সাথে সম্পর্কের উন্নতি হওয়ায় ভারতবর্ষ এই পোর্ট ডেভেলপ করতে চায়। প্রথম বাজপেয়ী সরকার তদানীন্তন 2004 সালে এই উদ্যোগ নেয়, কিন্তু ইউএসএ এবং ইরানের সম্পর্ক যেহেতু খারাপ হয়ে যায়, ফলত ভারত সেই দিকে আর এগোতে পারে না। এক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিলেশনসে তোমাদের বেশ কিছু জিনিস জানবার মধ্যে একটা জিনিস হচ্ছে কোন দেশের সঙ্গে কার কেমন সম্পর্ক। যেমন আমি একটু আগেই বললাম ইউএসএ ভার্সেস ইরান, এদের সবসময় সম্পর্ক খুব খারাপ। আবার লোকালি যদি দেখা যায়, তাহলে ইরান এবং অন্যান্য যে সুন্নি দেশগুলো আছে, যেমন আমি বলছি সৌদি আরবিয়া বা ইউনাইটেড আরব এমিরেটস, সংযুক্ত আরব আমিরশাহী, এদের মধ্যেও সাপে নেউলের সম্পর্ক। তাহলে সেই সময় যখন 1980-র দশকের পরে ভারতের সঙ্গে চাবাহার পোর্ট ডেভেলপমেন্ট নিয়ে কথা চলছিল, তখন ইউএসের সাথে সম্পর্ক ইরানের খারাপ হয়ে যাওয়ার ফলে ভারত আর সেই দিকে এগোবার সাহস করে না। এই পোর্টটা তখন কূটনৈতিক ঠান্ডা ঘরে চলে যায়। 2015 সালে আবার মোদী সরকার ক্ষমতায় আসবার পর উদ্যোগ শুরু হয় যে চাবাহার পোর্টটাকে যদি ভারতবর্ষ ডেভেলপ করতে পারে, এবং শেষ পর্যন্ত আমরা এখন দেখতে পাচ্ছি রিসেন্টলি এসে এই চাবাহার পোর্টটা ভারতবর্ষ ডেভেলপ করতে চলেছে। সেই কারণেই এই খবর। এর পরবর্তীতে যেটা আছে এখানে, সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসার্টিভ ফরেন পলিসি, অর্থাৎ ইতিবাচক যে ইন্ডিয়ার কূটনৈতিক সম্পর্ক অন্য দেশের সঙ্গে, সেটার একটা উন্নতি হয়েছে। কার আমলে? আন্ডার এস জয়শঙ্কর।
যিনি এর পূর্বে আমাদের বিদেশ সচিব ছিলেন, ফরেন সেক্রেটারি, মোদি গভর্নমেন্টের আন্ডারে ফরেন সেক্রেটারিকেই ফরেন মিনিস্টারও বানানো হয়েছে। তাহলে আমরা এখানে একটু আলোচনা করব যে পাস্ট মানে অতীতে আমাদের ভারতবর্ষের কেমন ছিল আমাদের কূটনীতি এবং ফরেন পলিসি, এবং বর্তমানে এর পরের পেজে আমরা দেখব বর্তমানে আমাদের কূটনৈতিক সম্পর্ক কেমন দাঁড়িয়েছে, সেটা কি স্ট্রং হয়েছে না উইক হয়েছে। তাহলে প্রথমেই আমি যেটা বলবো, ভারতবর্ষ যখন স্বাধীন হয়, এখানে একটু ম্যাপটা বানিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে। যখন ভারতবর্ষ স্বাধীনতা পায় 1947-এ, সেই সময় কিন্তু আমাদের একটা পার্টিশনের যন্ত্রণা বহন করে নিয়ে স্বাধীনতা পেতে হয়েছিল, তো আমরা জানি সবাই। এবং পার্টিশনটা কেমন হয়েছিল? পার্টিশনটা এই অংশে ছিল পাকিস্তান, আর এই অংশেও ছিল পাকিস্তান। এই দুটো অংশে পাকিস্তান দেশ আমাদের থেকে বিভক্ত হয়ে গেছিল। তাহলে ভাবো, একই দেশ পাকিস্তান, তার মাঝখানে এতখানি অংশে ভারতবর্ষ, অন্য একটা দেশ। ফলত সমস্যা তো চলছিলই। যাই হোক, যখন 1947 সালে এই পাকিস্তান স্বাধীনতা পায় ভারতবর্ষের সঙ্গে পার্টিশনের মাধ্যমে, তখন এই পাকিস্তান ভারতবর্ষের কিছুটা অংশ, এই অংশটাকেও নিজেদের দখলে নিয়ে চলে যায়। এই অংশটাকে বলা হয় পিওকে বা পাক অকুপায়েড কাশ্মীর। এবং সেটিকে তদানীন্তন আমাদের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, তিনি এই ম্যাটারটাকে ইউনাইটেড নেশনসে নিয়ে যান এবং সেটা একটা ডিপ্লোম্যাটিক ইস্যুতে পরিণত হয়। এবং সেটা আমরা দেখেছি সেই 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 2024 পর্যন্ত এই পিওকে আমাদের টেরোরিজমের আঁতুড়ঘর, সমস্ত রকম সমস্যার সৃষ্টি ওই অঞ্চল থেকে হয়ে চলেছে। অর্থাৎ এর মাধ্যমে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় থেকেই আমাদের কিন্তু এটা একটা ডিপ্লোম্যাটিক ফেলিয়ার হয়ে রয়েছে যে আমরা আমাদের একটা অংশকে বাঁচিয়ে রাখতে পারিনি। ওকে, তার পরবর্তীতে কি হয়? তার পরবর্তীতে হয় হচ্ছে কোল্ড ওয়ার। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় সারা বিশ্ব জুড়ে, সেটা হচ্ছে 1939 সাল থেকে মোটামুটি 1942 বা ধরো 1945 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ ছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমরা সকলেই শুনেছি ঠান্ডা যুদ্ধের কথা। অর্থাৎ সমগ্র পৃথিবীটা দুটো ক্যাম্পে বিভক্ত হয়ে গেছিল। একদিকে ছিল তার আমেরিকা এবং আরেক দিকে ছিল তার ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত রিপাবলিক, যেটা 1991 সালের পর থেকে নাম হয় রাশিয়া। 1991 সালের তার আগে তার নাম ছিল ইউএসএসআর। তাহলে এই দুটো দেশ যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অত্যন্ত ক্ষমতাধর দেশ হিসাবে প্রতিপন্ন হয়, ফলত সারা পৃথিবী কিছু দেশ আমেরিকাকে সাপোর্ট করত এবং কিছু দেশ রাশিয়াকে সাপোর্ট করত। এবং বিশ্বযুদ্ধের পরবর্তীতে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি, কিন্তু একটা চাপা ঠান্ডা চোরা স্রোত, একটা আশঙ্কা, একটা এই যুদ্ধ হবে একটা ভাব, সেটা সারা পৃথিবী জুড়ে বিরাজ করত, যেটাকে বলা হতো কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ। এই ঠান্ডা যুদ্ধের আমলে ভারতবর্ষ তখন সবে স্বাধীনতা পেয়েছে। এই 45 সালে যদি শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত 1947-এ স্বাধীনতা পায় এবং কোল্ড ওয়ারটা চলতে থাকে প্রায় 1990 পর্যন্ত। তাহলে মোটামুটি একটা সুদীর্ঘ 30-40 বছর এই কোল্ড ওয়ারের সম্মুখীন হতে হয়েছে ভারতবর্ষকেও অন্যান্য দেশের সাথে। সেই কোল্ড ওয়ারের সময় কিন্তু ভারতবর্ষ স্ট্রং পজিশন নিতে পারেনি। তার দুটো উদাহরণ আমি তোমাদেরকে দেব। যেমন যখন ওই 1955 সালে একটা ট্রিটি হয়, এগুলো আবার কিওয়ার্ড, এই ট্রিটিটার নাম হচ্ছে বাগদাদ প্যাক্ট। বাগদাদ হচ্ছে ইরাকের একটা শহর, সেখানে প্যাক্ট মানে ট্রিটি বা সন্ধি। তাহলে বাগদাদ প্যাক্ট যখন সাইন হয় 1955 সালে, সেই বাগদাদ প্যাক্টের মধ্যে 5টি মতন দেশ ছিল। প্রথমে ছিল টার্কি, ইরান, পাকিস্তান এবং ইউকে, এবং পরবর্তীতে যোগ দেয় আমেরিকা। তোমরা যা জিজ্ঞেস করতে পারো এটার ফলে কি হলো বাগদাদ প্যাক্ট? এটা কিছুই না, যখন ঠান্ডা যুদ্ধ চলছিল তখন বেশ কিছু দেশ আমেরিকার দিকে ঝুঁকে পড়তো। তাহলে ঠিক সেইভাবে বাগদাদ প্যাক্টের মাধ্যমে আমি যে দেশগুলোর নাম বললাম 4-5টা, তারা আমেরিকার ক্যাম্পে যোগদান করেছিল। তারা একসঙ্গে ডেভেলপমেন্ট করবে, একসঙ্গে লড়াই করবে, একই রকমভাবে থাকবে, এই হচ্ছে তাদের মত। ঠিক তেমনি তার এক বছর আগে আরেকটি 1954 সালে আরেকটা প্যাক্ট হয়েছিল, তার নাম হচ্ছে সিয়াটো। এটাও তোমাদের জানতে হবে। এইগুলো ভালো করে তোমরা একটু ইউটিউবে সার্চ করবে, বা অন্তত বেসিকটা আমি বলে দিচ্ছি, জেনে নাও। সিয়াটো মানে হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। এটাও কিন্তু একটা ইউনাইটেড স্টেটস লেড রিজিয়নাল সিকিউরিটি অ্যালায়েন্স, যেটা কিনা ঠান্ডা যুদ্ধের সময়
আমেরিকা এই ক্যাম্পগুলো বানিয়েছিল বেশ কিছু দেশকে নিয়ে। সিয়াটোর মধ্যে কারা কারা ছিল? ফ্রান্স ছিল, ইউকে ছিল, নিউজিল্যান্ড ছিল, অস্ট্রেলিয়া, ফিলিপাইন্স, থাইল্যান্ড, পাকিস্তান এবং ইউনাইটেড স্টেটস তো নিজে ছিলই। এই যখন চুক্তিগুলো তৈরি হচ্ছিল তখন বারবার আমেরিকা কিন্তু ভারতবর্ষকে প্রলোভন দেখিয়েছিল যে তুমি এসো এবং আমার এই ক্যাম্পগুলোতে যোগদান করো। কিন্তু ভারতবর্ষ এই ক্যাম্পগুলোতে যেতে সাহস পায়নি, কারণ ভারতের তখন বৈদেশিক চুক্তি অতখানি সমর্থ ছিল না যে কোনো একটা দেশের পক্ষে ডাইরেক্টলি যোগ দেবে। কারণ আমেরিকার উল্টো দিকে তখন যুযুধান পক্ষ দাঁড়িয়ে রয়েছে রাশিয়া বা ইউএসএসআর। ফলত ভারত যোগ দেয়নি। ভারত কোন দিকে যায়? ভারত 1956 সালে ভারতের প্রধানমন্ত্রী এবং আরও বেশ কিছু দেশের রাজনীতিবিদরা মিলে তৈরি করে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, ন্যাম। নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট নাম থেকেই বুঝতে পারছো কারোর দিকেই অ্যালাইন হবে না, অর্থাৎ নিরপেক্ষ থাকবে। এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের প্রথম যে অধিবেশন সেটা 1961 সালে হয়। 1961 সালে প্রধানমন্ত্রী নেহেরু এবং অন্যান্য রাজনীতিবিদরা তারা পঞ্চশীল নামে একটা ডকুমেন্ট তৈরি করেন, যেটা কিনা ন্যামেতেই তৈরি হয়েছিল। পঞ্চশীল, এটার মানে কি এটাও তোমাদেরকে জানতে হবে। ন্যাম এবং পঞ্চশীল, পঞ্চশীলের মাধ্যমে ঠিক হয় যে 5টা এমন বিষয় যেগুলো এই ন্যামের আন্ডারে যে দেশগুলো থাকবে তারা মেনে চলবে। এগুলো সবই শান্তিপ্রিয় ব্যাপার স্যাপার, নাম শুনেই বুঝতে পারছো। আমেরিকার দিকে গেলে রাশিয়া রেগে যাবে, রাশিয়ার দিকে গেলে আমেরিকা রেগে যাবে, কারণ ঠান্ডা যুদ্ধ চলছে। ফলত কিছু ডেভেলপিং দেশ ঠিক করে যে আমরা কোনো পক্ষেই যোগদান করব না, আমরা নন অ্যালাইন্ড থাকবো, কারোর দিকেই ঝুঁকবো না। তাহলে এই তাদের যে ডকুমেন্ট পঞ্চশীল, তাতে কি লেখা ছিল? যেমন 1 নম্বর লেখা ছিল মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সম্মান। এটা ন্যাম সমস্ত কান্ট্রিকে দেখাবে, মিউচুয়াল রেসপেক্ট। তারপরে হয়তো নন অ্যাগ্রেশন, অর্থাৎ কাউকে আমরা অ্যাটাক করব না অ্যাগ্রেসিভ হয়ে, তাহলে নন অ্যাগ্রেশন। তৃতীয়ত একটা যদি বলা হয় পিসফুল কোএক্সিস্টেন্স, অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান। এই রকম 5টি মেন পয়েন্টের উপর বেসিস করে ন্যাম তৈরি করেছিলেন জওহরলাল নেহরু। তো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ন্যাম তৈরি করে কি লাভ হলো নন অ্যালাইনমেন্ট হয়ে? কিছু লাভ কি হয়েছে ইতিহাস আমাদের দেখাচ্ছে। তারপরেও আমরা যুদ্ধে জড়িয়ে পড়েছি পাকিস্তানের সঙ্গে 1971 সালে, যাকে আমরা বলি বাংলাদেশ মুক্তিযুদ্ধ। তারপরে আমরা দেখেছি 1962 সালে আমাদের সাথে চীনের যুদ্ধ হয়েছে। আমরা দেখেছি যে পাক অধিকৃত কাশ্মীর, এই যে জায়গাটা, কিংবা এই অংশে যেখানে আকসাই চীন, যেটা কিনা চীন দখল করে রেখেছে 1950-এর দশক থেকে, সেই সমস্ত জায়গা থেকে বারবার টেরর অ্যাটাক হয়েছে। বহুবার আমরা টেরর অ্যাটাক দেখেছি, যেমন 2010 সালে আমাদের পার্লামেন্টে টেরর অ্যাটাক হয়েছে, 2008 সালে আমাদের মুম্বই অ্যাটাক হয়েছে। তাহলে বহুবার আমাদের ভারতবর্ষ অ্যাটাক হয়েছে। তাহলে ন্যাম করে আমাদের লাভ কি হলো? এটা নিয়ে অনেক যুক্তিতর্ক থাকতে পারে, কিন্তু এটা স্পষ্টতই দেখা যাচ্ছে ভারতবর্ষে সেই সময় কিন্তু স্ট্রং বিদেশ নীতি ছিল না। এর পরবর্তীতে আমরা যে একটু আগেই বললাম চায়না ওয়ার 1962 সালে, সেই 1962 সালে আমরা জানি যে আমাদের প্রথম যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেটা হচ্ছেন আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি কিন্তু সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী ছিলেন। ফলত চায়না যেহেতু সমাজতান্ত্রিক এবং কমিউনিস্ট দেশ ছিল, ফলত কমিউনিস্ট চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছিলেন পণ্ডিত নেহরু। কিন্তু চীন কিন্তু আকসাই অঞ্চলে দখল করে নেয় 50-এর দশকে, এবং পরে 1962 সালে ফুল ফ্লেজেড যুদ্ধ হয় ভারতবর্ষের সাথে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি বারবার বর্ডার ভায়োলেশন, যেমন অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গা চীন মাঝে মাঝে নিজেদের দখলে বলে প্রচার করে, কিংবা ভুটান, এইখানে ভুটান দেশের ডোকলাম অঞ্চলে কিছুদিন আগেই যুদ্ধ হয়েছিল, প্রায় যুদ্ধের মতন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এটাকে বলা হয় ডোকলাম স্ট্যান্ড অফ। মাঝে মাঝেই চীন নিজেদের দেশে ম্যাপ প্রকাশ করে এবং সেখানে ভারতবর্ষের বিভিন্ন বর্ডার এরিয়াকে নিজেদের বলে দাবি করে। এবং পাকিস্তানকে, যেহেতু পাকিস্তান ভারতবর্ষের অন্যতম প্রধান বিরোধী, পাকিস্তানকে সম্পূর্ণরূপে সাহায্য করে চীন। এবং এই ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে, চীন এবং পাকিস্তান হচ্ছে অল ওয়েদার ফ্রেন্ড। এটাও একটা ডিপ্লোম্যাটিক টার্ম, কিওয়ার্ড, অল ওয়েদার ফ্রেন্ড, মানে সমস্ত রকম আবহাওয়াতে তারা বন্ধু, অর্থাৎ অত্যন্ত ভালো বন্ধু। ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ লাগলেই পাকিস্তানকে সম্পূর্ণ সাহায্য করবে চীন। এর মধ্যে তোমরা জানো এটা পাকিস্তান দেশের ছবি। একটি করিডোর বানাতে চীন সাহায্য করেছে, সেই করিডোরটার নামে যে লাল দিয়ে দেখালাম, যেটা একদম পাকিস্তানের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আর আরব সাগর পর্যন্ত বিস্তৃত রাস্তা, সেটার নাম দেওয়া হয়েছে সিপিইসি।
চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এখানে বিভিন্ন মালপত্র ট্রানজিট করবার যাতে সুবিধা হয়, যুদ্ধ বিগ্রহের সময় সুবিধা হয়, তা একটা বিরাট বড় রাস্তা চাইনিজ অর্থ সাহায্যে পাকিস্তানকে বানানো হয়েছে। বোঝা গেল তাহলে? তাহলে আমরা দেখতে পেলাম যে ন্যাম কতটা কাজে দিয়েছে, এবং তারপরে আমরা দেখলাম চায়না ওয়ার। চতুর্থত আমরা দেখব ইন্দো পাক ওয়ার 1971 সালে যেটা হয়েছিল। এক্ষেত্রে ইন্দিরা গান্ধী আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, এবং তিনি ঠিক করেন যে এই যে পাকিস্তান দুটো দিকে আছে, এই অংশটাও পাকিস্তান, আবার এই অংশটাও পাকিস্তান। তিনি এই যে পূর্ব পাকিস্তান যেটা, তাকে সাহায্য করে ভারতবর্ষ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করে, এবং তার নাম আর পাকিস্তান থাকে না, তার নাম 1971 সাল থেকে হয়ে যায় বাংলাদেশ। কিন্তু এখানেও ভারতবর্ষের বিদেশ নীতির একটা প্রশ্নের সম্মুখীন হয়, সেটা হচ্ছে যখন 90,000 পাকিস্তানি সেনা বাংলাদেশে সারেন্ডার করে ভারতবর্ষের কাছে, এবং এই যুদ্ধের হিরো ছিলেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। তোমাদের এই যে মুভিটা রিসেন্টলি বেরিয়েছে স্যাম বাহাদুর, এই মুভিটা আমি দেখে নেওয়ার জন্য একবার অনুরোধ করব সবাইকে, তোমরা দেখতে পারবে যে কত বড় ফিল্ড মার্শাল সেই সময় ছিলেন, জেনারেল ভারতবর্ষে, যিনি এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তার আন্ডারে যখন ওই 90,000 পাকিস্তানি সেনা সারেন্ডার করে, তারপরে 1972 সালে একটা এগ্রিমেন্ট হয়। 1972 সালে 71-এ যুদ্ধ শেষ হলো, 72-এ সেই এগ্রিমেন্টের নাম সিমলা এগ্রিমেন্ট। এটা সিমলাতে হয়েছিল, এবং কার কার মধ্যে হয়েছিল? জুলফিকার আলী ভুট্টো, যিনি পাকিস্তানের তরফ থেকে এসেছিলেন, এবং ভারতবর্ষের তরফ থেকে ইন্দিরা গান্ধী। কিন্তু অদ্ভুতভাবে যে এই যে পাক অধিকৃত কাশ্মীর যেটা, সেইটা কিন্তু ইন্দিরা গান্ধী ডিপ্লোম্যাটিক্যালি পাকিস্তানের থেকে চেয়ে নিতে পারেননি বা সফল হননি। সবাই মনে করেছিলেন যুদ্ধ জয় হওয়ার পরে ইন্দিরা গান্ধী অবশ্যই একটা বার্গেনিং পজিশনে স্ট্রং জায়গায় থাকবেন, কিন্তু তিনি কিন্তু সেই অংশটাকে চেয়ে নিতে পারেননি, যেটা আজও একটা ফেস্টারিং উন্ড হয়ে, একটা ক্ষতর মতন হয়ে ভারতবর্ষের মাথার উপরে রয়ে গেছে। এবং এই যুদ্ধের সময় যদি তোমাদেরকে একটা গল্প বলি, সেটা হচ্ছে যখন এই যুদ্ধ চলছিল তখন এই জায়গাটা হচ্ছে বে অফ বেঙ্গল, বাংলাদেশের নিচে। ইউনাইটেড স্টেটস ওই 1970 সালে সম্পূর্ণত সাহায্য করেছিল পাকিস্তানকে, এবং ইনস্টিগেট করেছিল চায়নাকে যে ভারতবর্ষের বিরুদ্ধে তোমরা লড়াই করো, যত সাহায্য লাগবে আমি দেবো। এবং শুধু তাই নয়, যাতে করে ভারতবর্ষকে চোখ রাঙানি দেওয়া যায়, সেই জন্য ইউনাইটেড স্টেটসের তরফ থেকে রণতরী যুদ্ধ জাহাজ এই বে অফ বেঙ্গলে লাগিয়ে দেওয়া হয়েছিল আমেরিকার তরফ থেকে। সেই যুদ্ধ রণতরীর নাম ছিল, বা সেই গ্রুপের নাম ছিল ইউএস টাস্ক ফোর্স 74, ইউএস টাস্ক ফোর্স 74। তারা এইখানে ক্রমাগত টহল দিতে থাকে এবং চোখ রাঙাতে থাকে ভারতবর্ষকে, যে আমাদের বন্ধু রাষ্ট্র পাকিস্তানের উপর যাতে বেশি কিছু না করতে পারে। ঠিক সেই সময় ভারতবর্ষের বন্ধু হিসাবে উঠে আসে ইউএসএসআর। ইতিহাস সাক্ষী আছে যে ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক বা তদানীন্তন যে রাশিয়া, তারা রণতরী পাঠিয়ে দেয় এইখানে, এবং এই রণতরী যতদিন যুদ্ধ চলেছিল এবং তার পরবর্তী সময় পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতন ভারতবর্ষকে গার্ড করতে থাকে আমেরিকার রণতরীর থেকে। সেই সময়ে এবং তার পরবর্তীকালে ইতিহাস সাক্ষী রয়েছে যে আমাদের অন্যতম ভালো একজন বন্ধু সেই সময় থেকেই রাশিয়া উঠে আসে। এবং একটা চুক্তি বা একটা ট্রিটির কথা তোমাদের মনে রাখতে হবে যখন তোমরা ইন্দো এবং রাশিয়ার কথা উঠবে, তাদের যে এভারগ্রিন ফ্রেন্ডশিপ, সেই চুক্তির নাম হচ্ছে ট্রিটি অফ পিস, ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন, যেটা 1971 সালে সই করেছিল, সাইন হয়েছিল ইন্দিরা গান্ধীর সাথে। ট্রিটি অফ পিস, ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন, শান্তি, বন্ধুত্ব এবং সহাবস্থান বা কোঅপারেশন, ঠিক আছে, সহযোগিতা। এই ট্রিটিটার নাম তোমরা মনে রাখবে। এর পরবর্তীতেও বিভিন্ন রকমের ট্রিটি হয়েছে, যার ফলে রাশিয়া আমাদের একটা অত্যন্ত বড় বন্ধু হিসেবে উঠে এসেছে, এবং বিভিন্ন সময় আর্মস অর্থাৎ অস্ত্রশস্ত্রের সম্ভার, রণতরী, যুদ্ধজাহাজ, মিগ যুদ্ধ বিমান, বিভিন্ন ট্যাঙ্কার, সব কিছু আমরা রাশিয়ার থেকে কিনেছি। এর পরবর্তীতে আমরা দেখেইছি যে এটা রাশিয়ান ফ্রেন্ডশিপের কথা হলো, এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে কিভাবে বিভিন্ন সময় টেরর অ্যাটাক ভারতবর্ষের উপরে হয়েছে। তাহলে এগুলো আলোচনার মাধ্যমে আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে ভারতবর্ষের কূটনৈতিক সিচুয়েশন, হ্যাঁ, বা ডিপ্লোম্যাটিক স্ট্রেংথ অতখানি ছিল না। এবার আমরা দেখি কাট টু 2014, যখন এস জয়শঙ্কর আমাদের বিদেশ মন্ত্রী হলেন, সেই সময় আমাদের কি কি পরিবর্তন এলো। প্রথম যে পরিবর্তনটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে মাল্টিপোলারিটি অ্যাকসেপ্ট করতে শিখলো ভারতবর্ষ, যে এখন আর যুযুধান দুই পক্ষ নেই, আমেরিকা আর রাশিয়া, আরও অন্যান্য দেশ আছে। এবং সেটার অ্যাকসেপ্টেন্স কীভাবে হলো আমরা দেখেছি, অনারেবল প্রাইম মিনিস্টার বিভিন্ন দেশে ভিজিট করতে গেলেন, যেমন একটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেখানে বারবার ভিজিট হয়েছে। ইউনাইটেড
আরব এমিরেটস, ঠিক আছে, ইউএসএ বা রাশিয়া, বা যে ছোট ছোট দেশগুলো যেমন মালদ্বীপ, নেপাল, ভুটান, সেই সমস্ত জায়গাতে আমাদের প্রাইম মিনিস্টার সমানভাবে তার নজর দিয়েছেন। চায়নাকে আজকে একটা বড় শক্তি হিসাবে গণ্য করা হয়। এগুলো তো কিছুই ছিল না আগে কোল্ড ওয়ারের সময়। তাহলে এই মাল্টিপোলারিটি অ্যাকসেপ্ট করবার জন্য একটা দেশকে শক্তিশালী হতে হয়। কারণ সমস্ত দেশের সঙ্গে সুসম্পর্ক তখনই রাখা সম্ভব যখন তুমি নিজে শক্তিশালী, নাহলে তো কেউ না কেউ তোমার বিরুদ্ধেই চলে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিভাইভাল অফ রিলেশন উইথ ইউএসএ। আজকে ইউনাইটেড স্টেটসের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। 1971 সালে যখন বাংলাদেশ যুদ্ধ হয় তখন ইউনাইটেড স্টেটস যে জায়গাতে ছিল, আজকে আমরা কিন্তু সেখান থেকে অনেক ভালো জায়গায় চলে আসতে পেরেছি। যেমন G20 সামিটে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর পাশেই বসেছিলেন জো বাইডেন, এবং বহুবার জো বাইডেনও ভারতবর্ষে এসেছেন, এবং ভারতবর্ষের প্রাইম মিনিস্টারও আমাদের আমেরিকাতে গেছেন। আমেরিকাতে আমাদের একটা বড় সংখ্যক ইন্ডিয়ান ডায়াসপোরাও থাকে। ফলত রিলেশনের আজকে উন্নতি হয়েছে। আমরা ইউএসএর থেকে অনেক অস্ত্রশস্ত্রও কিনেছি এবং বিভিন্ন রকমের ট্রেড আমরা আজকে করছি। তাহলে আমরা সেই কোল্ড ওয়ারের যুগ থেকে অনেকটাই এগিয়ে এসেছি। ইমপ্রুভড রিলেশনস উইথ মিডল ইস্ট। মিডল ইস্ট আমি তোমাদেরকে বলেছি মধ্যপ্রাচ্যের দেশ। মধ্যপ্রাচ্যের দেশ বলতে এই জায়গাটা, এই ইরান অ্যান্ড দ্য সারাউন্ডিংস, ঠিক আছে, ইরাক, ইরান, বাহরিন, কাতার, কুয়েত, ওকে, ইউনাইটেড আরব এমিরেটস, ওমান, ইয়েমেন, এই দেশগুলোকে বলা হয় মধ্যপ্রাচ্যের দেশ। সেই দেশগুলোর সাথেও আজকে আমাদের উত্তরোত্তর সম্পর্ক ভালো হচ্ছে, যেমন ইসরায়েল, প্যালেস্টাইন, সব জায়গাতে ভারতবর্ষ আজকে একটা নিজস্ব স্ট্যান্ড রাখে, যেটা আগে সম্ভব ছিল না। অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 বিলুপ্তি ঘটানো হয়েছে, যার মাধ্যমে 370 আর্টিকেল আমাদের সংবিধানে ছিল, যার মাধ্যমে জম্মু কাশ্মীরকে একটা আলাদা স্টেটাস দেওয়া হতো, সেটা আজকে অপসারণ করা হয়েছে। এনগেজ অল নেবার্স, আমি বললাম যে আজকে ভারতবর্ষ খুব খোলাভাবে তার যত প্রতিবেশী দেশ আছে সকলের সাথে সম্পর্ক রাখছে। G20 প্রেসিডেন্সি, G20 যে বিশ্বের 20টি বড় বড় অর্থনীতি তাদের একসঙ্গে বসে যে সামিট, সেইটা কিন্তু 2023 সালে ভারতবর্ষ তার চেয়ারম্যান ছিল, ঠিক আছে, সরি প্রেসিডেন্ট ছিল আর কি। প্রধানমন্ত্রী মোদি তার প্রেসিডেন্সি করেছেন। এটা একটা অত্যন্ত রেসপেক্টফুল একটা জিনিস। এবং সবশেষে আমরা দেখব যে বেশ কিছু চুক্তি বা ট্রান্সপোর্ট করিডোর উঠে এসেছে ধীরে ধীরে, যেমন IMEC, এগুলো আমরা আলোচনা করব, INSTC, AAGC, I2U2 এবং কোয়াড। এগুলো সংক্ষেপে আমি তোমাদেরকে বলে দেবো। এই প্রতিটা দেখায় যে পূর্বতন ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষ আকাশ পাতাল তার তফাত। এবার আমরা প্রথমে চলে আসি IMEC। IMECর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপিয়ান ইকোনমিক করিডোর। ইন্ডিয়া মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্য, যে দেশগুলোর নাম আমি তোমাদেরকে বারবার বলছিলাম। ইউরোপিয়ান ইকোনমিক করিডোর। করিডোর ইজ ট্রান্সপোর্ট করিডোর, চলাচলের রাস্তা, তাকে করিডোর বলা হয়। এইটা খুব সংক্ষেপে বললে এর মানে হচ্ছে, এই যে দেশগুলো একে দেখাচ্ছে হলুদ রং দিয়ে, ভারতবর্ষ, তারপরে সৌদি আরবিয়া এবং সবশেষে এইখানে ফ্রান্স অবধি, অর্থাৎ ইউরোপের দেশ, এই তিনটে অঞ্চলকে বিশ্বের এই ট্রান্সপোর্ট করিডোর, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে IMEC, এটা দিয়ে যুক্ত করে দেওয়ার কথা হচ্ছে। আমি তোমাদের আগেও আলোচনা করেছি যে ইউ নিড টু বি এবল টু অ্যাপ্রিসিয়েট এই পৃথিবীতে যা কিছু হচ্ছে। অনেক সময় আমরা বুঝতে পারি না কি হয়েছে, রাস্তা হয়েছে তাতে কি হয়েছে। নো, ইটস নট লাইক দ্যাট। এই রাস্তার একটা বিরাট বড় মাহাত্ম্য আজকের দিনের কূটনৈতিক স্থিতিতে জরুরি হয়ে মনে হয়েছে। তার কারণ কি, IMECর এই করিডোর যদি তৈরি করা যায়, তাহলে ভারতবর্ষ, যেটা কিনা এশিয়ার অংশ, তার সঙ্গে মধ্যপ্রাচ্যের যে দেশ এবং তার সঙ্গে ইউরোপ মহাদেশ, এই তিনটের সংযুক্তি সম্ভব। দিস ইজ আ বিগ বিগ ডিল, ইউ নিড টু অ্যাপ্রিসিয়েট। এই নলেজটুকু না থাকলে বা না বুঝতে পারলে তোমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে পারবে না এটা কেন জরুরি। দু একটা কথা বলে দিই, যেমন যদি এই যোগাযোগ স্থাপন সম্ভব হয়, তাহলে বুঝতেই পারছো ভারতবর্ষের বৈদেশিক বাণিজ্য কোন জায়গায় চলে যাবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ট্রান্সপোর্ট করিডোরটা যেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু দেখো পাকিস্তান হচ্ছে এই দেশটা যার সঙ্গে আমাদের শত্রুভাবাপন্ন সম্পর্ক, পাকিস্তান। এই যে ট্রান্সপোর্ট করিডোরটা তৈরি হয়েছে, এই ট্রান্সপোর্ট করিডোর কিন্তু সম্পূর্ণভাবে পাকিস্তানকে উপেক্ষা করে তৈরি হয়েছে। পাকিস্তানের ওপরে কিন্তু যাওয়ার আমাদের কোনো দরকার পড়ছে না। কিভাবে হবে এটা?
এই প্রথমে এই যে পোর্শনটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে জলপথ, আরব সাগর দিয়ে জাহাজে করে এসে আমরা মিডল ইস্টের এইখানে ঢুকছি, ইউনাইটেড আরব এমিরেটস, এই যে লেখা রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। তারপরে দেখো সৌদি আরবের বুক চিরে চলে যাচ্ছে রেল লাইন, এই রেল লাইন করে আমরা এখানে গিয়ে ভূমধ্যসাগর, এই জায়গাটা হচ্ছে ভূমধ্যসাগর, এটা হচ্ছে ভূমধ্যসাগর, এই ভূমধ্যসাগরে গিয়ে আমরা পড়লাম। ভূমধ্যসাগরের মধ্যে আবার একটা শিপিং রোড দিয়ে আমরা চলে এলাম হচ্ছে ইউরোপে, এবং ইউরোপের মধ্যে এসে আবার আমরা রেলপথের মাধ্যমে এবং রাস্তার মাধ্যমে বিভিন্ন দেশকে যুক্ত করব। তাহলে এটা একটা মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সিস্টেম। দেখা গেছে এর ফলে যদি এই আইএমএসিকে আমরা বাস্তবায়িত করতে পারি, তাহলে ইউরোপের সঙ্গে আমাদের ট্রেড 40% ফাস্টার হবে, 40% ফাস্টার ট্রেড, এবং আমাদের ক্লিন এনার্জি চুক্তি ইউরোপের সাথে বেটার হবে। ইউরোপে ক্লিন এনার্জির ব্যবহার হয়, ইলেকট্রিসিটি, ক্লিন হাইড্রোজেন, সোলার পাওয়ার, সেগুলোর সাথে আমাদের একটা গ্রিডের সম্পর্ক স্থাপন করা সম্ভব হবে। গ্রিড, গ্রিড মানে যেখান থেকে দেশে পাওয়ার সাপ্লাই আসে। ভারতবর্ষে যদি বিভিন্ন জায়গাতে পাওয়ার নেই, কিংবা হয়তো কোনো কারণে বিদ্যুতের ঘাটতি হচ্ছে, তখন আমরা যদি ইন্টারন্যাশনাল পাওয়ার গ্রিড সৃষ্টি করতে পারি কোনো একটা এই চুক্তির মাধ্যমে, তাহলে কিন্তু আমরা এখান থেকে পাওয়ার এখানে আসবে, এখান থেকে ভারতবর্ষে সাপ্লাই হবে। এই হলো। এবং শুধু তাই নয়, দুটো মহাদেশের সংযুক্তি আইএমইসি দিয়ে হচ্ছে, এশিয়ার সঙ্গে ইউরোপের সংযুক্তি। এবং আরও একটা বড় কারণ যার জন্য আইএমইসি খবরে আছে, সেটা হচ্ছে চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এই লাল এবং কমলা রাস্তাগুলো হচ্ছে চায়নার বানানো। এই বেল্ট অফ রোড ইনিশিয়েটিভকেও কাউন্টার করবে আমাদের এই আইএমইসি করিডোর। ভালো করে দেখে নাও, আইএমইসির ছবি এই পাতায় দেওয়া রয়েছে, আর ঠিক উল্টো দিকে আছে চায়না। তোমরা দেখতেই পাচ্ছ আইএমইসি কিন্তু একটা অল্টারনেটিভ রুট দিয়েছে। ওকে, আইএমএসি রুটটা এইখান দিয়ে চলছে, আর চায়নার বেল্ট অ্যান্ড রোড পলিসি কিন্তু এই দিক দিয়ে আছে। এই পরেরটা দেখলে বুঝতে পারবে। এবার একটু সংক্ষেপে বলি যে বিআরআইটা কি। বিআরআই হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেখানে চায়না এনশিয়েন্ট সিল্ক রুট বলে একটা কথা চালু আছে। প্রাচীন সিল্ক রুট, অর্থাৎ যে রাস্তা দিয়ে প্রাচীনকালে সিল্কের আদান প্রদান হতো, আমদানি হতো, এশিয়ার সিল্কের জন্য বিখ্যাত ছিল, তাহলে যে রাস্তা দিয়ে আদান প্রদান হতো, চায়না আজকে চেষ্টা করছে সেই এনশিয়েন্ট সিল্ক রুটটাকে আবার বাঁচিয়ে তুলতে। এবং সেটা কিভাবে সম্ভব, সেটা হচ্ছে বিশ্বের তাবড় যে বড় দেশগুলো আছে তার বিখ্যাত কোনো বন্দর, বড় স্ট্র্যাটেজিক কোনো বন্দর, কোনো বড় শহর, বা যেটা হয়তো প্রাচীনকালে অত্যন্ত বড় শহর ছিল, বর্তমানে সেটা ফোকাস থেকে একটু সরে গেছে, সেই শহরটাকে আবার ডেভেলপ করে তার মধ্যে দিয়ে রাস্তা, রেল লাইন বানিয়ে চায়না চেষ্টা করছে সমগ্র বিশ্বে তার একটা আধিপত্য কায়েম করতে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ বেইজিং চায়নার রাজধানী থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে এই রাস্তা এখান থেকে চলছে, যেটা কিনা ল্যান্ডের। উরুমকি, নর্থ চায়নাতে একটা শহর আছে উরুমকি, প্রাচীন শহর এগুলো, হ্যাঁ, শয়ে শয়ে হাজারে হাজারে বছর থেকে তার এক্সিস্টেন্স। সেইখান থেকে দেখো এইখান থেকে চলে আসছে, এইখান থেকে রাস্তা ঢুকে যাচ্ছে ইরানে, অর্থাৎ মধ্যপ্রাচ্যকে ছুঁয়ে নিচ্ছে। সেখান থেকে ইরাকের একটা শহর আছে বসরা, এসব বহু প্রাচীন শহর, সেই শহরে কেউ ছোঁয়া হচ্ছে এবং সেইভাবে টার্কিতে চলে যাচ্ছে। এবং টার্কি মানেই হচ্ছে গেটওয়ে টু ইউরোপ, টার্কির ওপরে উঠলেই এটা হচ্ছে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগরের উপরেই হচ্ছে ইউরোপ। তাহলে এটা হলো। আবার দক্ষিণ দিকে যদি দেখো, মেরিটাইম সিল্ক রুট, মানে এই যে বেল্ট রোড ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভের একটা হচ্ছে জমির উপর দিয়ে রাস্তা, আরেকটা হচ্ছে সাগরের উপর দিয়ে রাস্তা। সাগরের রাস্তাগুলো বিভিন্ন বন্দরকে কানেক্ট করেছে, যেমন ধরো গুয়াংজাও, চায়নার একটা বন্দর, ঠিক আছে। তারপর এইখানে এসে থাইল্যান্ডের, তারপর এখান থেকে এসে এই যে জায়গাটা, এটা হচ্ছে মালাক্কা স্ট্রেট, স্ট্রেট অফ মালাক্কা, অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। তার নিচে হচ্ছে সুমাত্রা, আর ওপরে হচ্ছে তোমার এই দেশগুলো সাউথ ইস্ট এশিয়া। তার মাঝখান দিয়ে জলপথ দিয়ে এই রাস্তাটা বেরিয়েছে, বেরিয়ে এইখান থেকে চলে এসে এই দেশটা হচ্ছে মায়ানমার। এই মায়ানমারের একটা বিখ্যাত বন্দর আছে, সেই বন্দরটার নাম হচ্ছে সিটওয়ে বন্দর। সিটওয়ে, SITTWE, সিটওয়ে। এই সিটওয়ে বন্দরকে নিয়ে তারপরে বাংলাদেশে চলে এসছে, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, সেখান থেকে এসে ভারতবর্ষের একটা বন্দর আছে, এবং এখানে শ্রীলঙ্কার উপরেও একটা বন্দর আছে, সেই বন্দরটাকে সংযুক্ত করে এইখানে চলে এসেছে, এবং এখান থেকে এসে গালফ অফ ওমানে, এবং এইখান থেকে শুরু করে এই চা বাহারের পাশ দিয়ে দেখো বেরিয়ে এই অবধি, এবং এই দিকে এসে আফ্রিকা, এবং এইখানে এসে হর্ন অফ আফ্রিকা। আফ্রিকার এই জায়গাটাকে ইথিওপিয়া, এই দেশটার নাম হচ্ছে ইথিওপিয়া, সেটা সিংয়ের মতো দেখতে বলে এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। এইখানে চায়না নিজস্ব একটা বন্দর বানিয়েছে,
এইভাবে দেখো সারা বিশ্বকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চায়না যুক্ত করার চেষ্টা করছে। সেই জিনিসটাকেই কাউন্টার করবার জন্য আজকে কিন্তু ইন্ডিয়ার আইএমসি প্রজেক্ট। বোঝা গেল? এর পরবর্তীতে আমরা দেখব যে আইএনএসটিসি। হোয়াট ইজ আইএনএসটিসি? দেখো আইএনএসটিসিটাও কিছু না, আইএনএসটিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। ঠিক যেমন আইএমইসি পড়লাম এই পাতাতে, যেটা এখান থেকে দেখাচ্ছে আইএমইসি, ঠিক তেমনই আরেকটা জিনিস এর আগেও কনসিভ করা হয়েছিল, ভারতবর্ষ চিন্তা করেছিল, সেটা হচ্ছে আইএনএসটিসি, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। এইখানে যেমন এই রাস্তাটা ইস্ট ওয়েস্টে দেখতে পাচ্ছ তোমরা, ইস্ট থেকে শুরু করে ওয়েস্টে, তেমনি ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরটা ইন্ডিয়া, ইরান এবং রাশিয়ার মাধ্যমে একটা রাস্তার কথা বলেছিল। ইন্ডিয়া, ইরান এবং রাশিয়া। ওকে, এটা 7,200 কিলোমিটার রাস্তা দেখতেই পাচ্ছ। এই রাস্তাটা একটু উত্তরের দিকে ছিল, যার জন্য এর নাম হচ্ছে ইন্টারন্যাশনাল নর্থ অ্যান্ড সাউথ ট্রান্সপোর্ট করিডোর। এই রাস্তা কোন কোন জায়গা থেকে যাবে? এই রাস্তা যাওয়ার কথা ছিল হচ্ছে ইরানের একটা পোর্টের নাম আমি একটু আগেই তোমাদের বলেছিলাম, বান্দার আব্বাস। এরকম জায়গায় বান্দার আব্বাস। তাহলে ভারতবর্ষ থেকে বেরিয়ে বান্দার আব্বাস পোর্ট হয়ে কাস্পিয়ান উপসাগর, এই যে এটা হচ্ছে কাস্পিয়ান উপসাগর, এই কাস্পিয়ান উপসাগরের তীর থেকে গিয়ে রাশিয়ার মস্কোতে ছুঁয়ে তারপরে এটা চলে আসবে টার্কিতে। এখানে একটা রাস্তা আছে টার্কি দিয়েও হয়ে এটা ইউরোপে ঢুকবে। তাহলে এই রকম ছিল ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু রাশিয়ার ইনভলভমেন্টের মধ্যে ছিল এবং রাশিয়া বরাবরই যুদ্ধ বিগ্রহতে জড়িয়ে পড়ে, যেমন বর্তমানে ইউক্রেনের সাথে যুদ্ধ চলছে, ফলে আইএনএসটিসি একটু ঠান্ডা ঘরে চলে গেছে এবং সেই ক্ষেত্রে আইএমইসি, যেটা বর্তমানে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপিয়ান ইকোনমিক করিডোর, সেটা অনেক বেশি খবরে আছে এবং অনেক বেশি ফিজিবল বলে মনে করা হয়, পসিবল ওটা বানানো কম্পেয়ার টু আইএনএসটিসি। হলো? এরপরে আমরা একটা জিনিস আলোচনা করব, এএজিসি, সেটা হচ্ছে এশিয়া আফ্রিকা গ্রোথ করিডোর। এশিয়া আফ্রিকা গ্রোথ করিডোরটা কিছুই না, এশিয়া আফ্রিকা গ্রোথ করিডোরের মধ্যে বলা হয় এশিয়া মহাদেশের সঙ্গে আফ্রিকার একটা যোগাযোগ স্থাপনা। এটা হচ্ছে এশিয়া মহাদেশ আর এই হচ্ছে আমাদের আফ্রিকা মহাদেশ। এই দুটোর মধ্যে একটা যোগাযোগ স্থাপনের কথা হয়েছে, যার ইনিশিয়েটিভটা নিয়েছে ইন্ডিয়া এবং জাপান মিলে। যখন আমাদের প্রাইম মিনিস্টার মোদি জাপানে ভিজিট করেছিলেন 2016 সালে, তখনই এই এশিয়া আফ্রিকা গ্রোথ করিডোরের কথা হয়। তাতে লাভ কি? আফ্রিকা একটা অত্যন্ত বড় মহাদেশ, যাতে অলমোস্ট 54খানি দেশ আছে, কাজে এটাকে কিন্তু ওভারলুক করাটা ঠিক হবে না। এবং ইন্ডিয়ার জন্য আফ্রিকার যে বিভিন্ন ছোট ছোট দেশগুলো দেখা যাচ্ছে, 54খানি দেশ আছে আফ্রিকার মধ্যে, সেগুলো একটা বিরাট অর্থনৈতিক মার্কেটের হয়ে উঠবে আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে আষ্টে পৃষ্ঠে অলরেডি আফ্রিকাকে বেঁধে ফেলেছে চায়না। চায়নার কথা যখনই তোমরা বলবে অন্য দেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্য সম্পর্কে, তোমরা একটা জিনিস মনে করবে যে ডেট ট্র্যাপ পলিসি, ঋণের ফাঁদ যে পলিসি, এটা তোমাদের বলতে হবে, এটা একটা কিওয়ার্ড। এই ডেট ট্র্যাপ পলিসির মাধ্যমে চায়না করে কি, দুর্বল দেশকে প্রচুর টাকা ঋণ দেয় এবং তারপরে সেই ঋণ যখন পরিশোধ করতে না পারে তখন সেই দেশের উপরে অনেক রকমের প্রতিবন্ধকতা চায়না চাপিয়ে দেয় এবং অলমোস্ট গোলামির জায়গাতে নিয়ে চলে যায়। তাহলে এটা হচ্ছে ডেট ট্র্যাপ। কিন্তু ভারতবর্ষ বলছে আমরাও আমরাও আফ্রিকাতে ইনভেস্ট করব, কিন্তু আমাদের হবে গ্রোথ করিডোর। আমরা কিন্তু ডেট ট্র্যাপ পলিসির দিকে যাব না, আমরা তোমার আফ্রিকাকে ডেভেলপ করব তাদের গ্রোথের দিকে নজর রেখে। ফলত এশিয়া আফ্রিকা গ্রোথ করিডোর যেটা, সেটাও কিন্তু ডেভেলপমেন্ট, কোঅপারেশন, ইনফ্রাস্ট্রাকচার, আফ্রিকানদের স্কিল ডেভেলপমেন্ট, সেই দেশের যুবক যুবতীদের, এবং পিপল টু পিপল কন্ট্যাক্ট, বেড়াতে যাওয়া আফ্রিকাতে বা আফ্রিকা থেকে এদেশের লোক বেড়াতে আসবে, ট্যুরিজম সেক্টর ডেভেলপ করা, এগুলো মেন কথা। আরেকটা যেটা জিনিসের কথা আমরা বলেছি, I2U2। I2U2 ইজ নাথিং বাট I2U2, দুটো আই দুটো ইউ, দুটো আই দিয়ে দুটো দেশ কে কে, ইন্ডিয়া আর ইসরায়েল, আর দুটো ইউ দিয়ে কে কে, ইউএসএ অ্যান্ড ইউএই। এই চারটে দেশের মধ্যস্থতায় একটা ফোরাম তৈরি হয়েছে যেখানে এই চারটে দেশই থাকবে। ঠিক আছে? এই চারটে দেশ বিভিন্ন বিষয় নিয়ে কোঅপারেশনের কথা বলে, যেমন ওয়াটার সাপ্লাই, এনার্জি, ট্রান্সপোর্টেশন, স্পেস টেকনোলজি, হেলথ বা স্বাস্থ্য এবং ফুড সিকিউরিটি।
যেমন I2U2 প্রথম যে সামিট, চারটে দেশ যখন একত্রিত হয় তাদের তো একটা সামিট বা একটা কোথাও একসঙ্গে বসতে হবে, তবেই তো বোঝা যাবে যে তারা অ্যাকচুয়ালি খাতায় কলমে একত্র হয়েছে। তো প্রথম I2U2 সামিট হয়েছিল 14 জুলাই 2022, মানে জাস্ট বিফোর 1.5 ইয়ার্স। এগুলো সব রিসেন্ট, একদম কারেন্ট জিনিসের কথা বলছি। সেখানে ইউএই বলে যে দেশটি আমরা বারবার বলছি মধ্যপ্রাচ্যে, ইউএই, ওকে, সেই ইউএই $2 বিলিয়ন দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতবর্ষকে অর্থ সাহায্য। এই হচ্ছে ইউএই দেশ, এই হচ্ছে ইউএই, সংযুক্ত আরব আমিরশাহী। যেহেতু এই ইউএই I2U2-র মধ্যে একটা দেশ, এরা ভারতবর্ষকে $2 বিলিয়ন অর্থ সাহায্যের কথা দিয়েছে এবং এনার্জির ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জির প্ল্যান্ট তৈরি করার কথা দিয়েছে, যেমন সোলার, উইন্ড, এই সমস্ত প্ল্যান্ট বানাবে ইউএইর কাছে প্রচুর টাকা। এরা তেলের মধ্যে অলমোস্ট ভাসমান দেশ, যেমন সৌদি আরবিয়া, ইউএই সব তো খুবই ধনী দেশ। এরা ভারতবর্ষ অর্থ সাহায্য করবে এবং ভারতবর্ষ তাদের সঙ্গে কোঅপারেশনে আসার চেষ্টা করছে। পরবর্তীতে একটা কথা বলবো, কোয়াড। এই কোয়াডটাও তোমাদেরকে একটু জানতে হবে। এই কোয়াড হচ্ছে কোয়াড্রিল্যাটারাল ডায়ালগ কথার সংক্ষিপ্তসার। এখানে চারটি দেশ একত্রিত হয়েছে। কারা কারা? ইন্ডিয়া, ইউএসএ, জাপান এবং অস্ট্রেলিয়া। এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, এই হচ্ছে ইউএসএ, এইখানে হচ্ছে, এই দেশটা হচ্ছে জাপান এবং এই হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে এই চারটি দেশ একত্রিত হয়েছে, ইউএসএ, জাপান, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। তাহলে এই যে চারটা দেশ একত্রিত হয়েছে, এই জন্য এইটার নাম হচ্ছে কোয়াড্রিল্যাটারাল ডায়ালগ। এরা অ্যাকচুয়ালি প্রথমবার একত্রিত হয় 2004 সালে, যখন ভয়ঙ্কর সুনামি হয়। এই চারটি দেশ পরস্পরকে সাহায্যার্থে একসঙ্গে আসে এবং ত্রাণ বিলি করে, একে অপরকে সেনা দিয়ে সাহায্য করে, সব কিছু করে। দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ ভেরি মাচ অ্যাস্টনিশড অ্যান্ড সারপ্রাইজ যে কীভাবে চারটে আলাদা আলাদা দেশ, আলাদা আলাদা কান্ট্রির একত্রিত হয়ে সুনামির বিরুদ্ধে রুখে দাঁড়ালো। তারপর 2004 সালে এটা ভেঙে যায়। 2006 সালে পুনরায় জাপানের তদানীন্তন যে প্রাইম মিনিস্টার, তিনি বলেন যে আবার আমাদের কোয়াড গ্রুপিংকে ফর্মালি ডেভেলপ করা উচিত। এবং এবারে তো আর সুনামি নেই, এবারে আমরা কি করব, এবারে আমরা ফ্রিডম অ্যান্ড প্রসপ্যারিটি, এই কথাটা উনি ব্যবহার করেছিলেন, ফ্রিডম অ্যান্ড প্রসপ্যারিটি ডেভেলপ করবার জন্য আবার কোয়াডকে বাঁচিয়ে তোলা উচিত। কিন্তু এইবার যখন 2006 সাল থেকে কোয়াড গ্রুপিংয়ের কথা হলো এই চারটি মহাশক্তিধর দেশের মধ্যে, তখন সব থেকে বেশি সমস্যায় যে পড়েছিল সে হচ্ছে চায়না। কারণ দেখতেই তোমরা পাচ্ছ যে চায়নার যদি এই অবস্থান হয়, এটা হচ্ছে চায়নার লোকেশন, ঠিক তার চারিদিকে ঘিরে এই চারটি দেশের অবস্থান, জাপান, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। তাহলে ফলত চায়না অত্যন্ত অসহিষ্ণু হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত 2017 সালে কিন্তু কোয়াড ফর্ম হয়। এবং এই কোয়াডের যে লক্ষ্য সেটার মধ্যে রাখা হয়েছে ডেভেলপমেন্ট। কোভিডের সময় কোয়াড খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, আমরা জানি ইউএসএ থেকে ভ্যাকসিন আমাদের এখানে এসছে, আমাদের ভ্যাকসিন ইউএসএতে গেছে, অস্ট্রেলিয়াতে গেছে। কোঅপারেশন ইন ইন্দো প্যাসিফিক, এটা আরেকটা খুব বড় কি টার্ম তোমাদেরকে জানতে হবে। ইন্দো প্যাসিফিক, এই যে হলুদ দিয়ে যেটাকে আমরা মার্ক করেছি, এটা হচ্ছে ইন্দো প্যাসিফিক। এই যে হলুদ দিয়ে মার্ক করা এই জায়গাটা ইন্দো প্যাসিফিক। এটাকে কেন বলা হয়? কারণ এইটা আমরা জানি প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর, আর এই জায়গাটা আমরা জানি ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর। তার যে মিক্সিং জোন প্যাসিফিক এবং ইন্ডিয়ান ওশান, এইটা আজকে একটা জিও পলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে। সারা বিশ্বের এই ইন্দো প্যাসিফিকের দিকে নজর কার মেনলি, যেমন সবার আগে ইন্দো প্যাসিফিকে নজর হচ্ছে চায়নার। চায়না চায় এইখানকার যে সমস্ত সি রুটগুলো আছে, ট্রেড রুটগুলো আছে, সেগুলো দখলদারি করার। অস্ট্রেলিয়ারও ইন্দো প্যাসিফিকের উপর নিজস্ব দখলদারি করার একটা ইয়ে রয়েছে। সব থেকে বেশি ইম্পর্টেন্স যেটা ইন্দো প্যাসিফিকে দিচ্ছে সেটা হচ্ছে আমেরিকা। দেখো, আমেরিকা কিন্তু অনেক দূরে অবস্থিত ইন্দো প্যাসিফিক লোকেশন থেকে, কিন্তু ম্যাক্সিমাম ফোকাস অন ইন্দো প্যাসিফিক ইজ গিভেন বাই ইউএসএ। এবং ভারতবর্ষ তো আছেই একদম ইন্দো প্যাসিফিকের বুকের উপর বসে। ফলত এই যে লোকেশনটা ইন্দো প্যাসিফিক আজকে স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এই কোয়াড গ্রুপিং কিন্তু এই ইন্দো প্যাসিফিকের উপরে একটা কোঅপারেশন দেখাতে পারে। এছাড়া ইন্দো প্যাসিফিকের চারিপাশে যে দেশগুলো, তারা আজকে ক্লাইমেট চেঞ্জেরও শিকার। ফলত এই চারটি মহাশক্তিধর দেশ জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং ইউএসএ যদি সাথে সাথে আসতে পারে, তাহলে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রেও অনেক সুরাহা হতে পারে। টেকনোলজিক্যাল ট্রান্সফার তো আছেই।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে জয়েন্ট স্টেটমেন্ট কোয়াড গ্রুপ প্রকাশ করে, মানে একসঙ্গে মিটিং হলে তার একটা জয়েন্ট স্টেটমেন্ট যে কী আলোচনা হলো, কখনোই তারা ডাইরেক্টলি কিন্তু চায়নার নাম নেয়নি। কিন্তু তা সত্ত্বেও চায়না কিন্তু বুঝতে পারছে ইট ইজ আ টাফ টাইম ফর চায়না যদি কোয়াড গ্রুপিং সফল হয়, সেই জন্য চায়না বরাবর উষ্মা প্রকাশ করে। সবশেষে আমরা কনক্লুশনে চলে আসবো। কনক্লুশনে বলা হচ্ছে চাবাহার পোর্টের ডিল তো আজকে ভারতবর্ষ করেছে, কিন্তু সমস্ত নজর রাখতে হবে আপকামিং ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্সিয়াল ইলেকশনের দিকে। যদি এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হন জো বাইডেনকে হারিয়ে দিয়ে, তাহলে কিন্তু ট্রাম্পের যে আনপ্রেডিক্টেবল পলিসি হয়, ট্রাম্পের পলিসি কিন্তু কখনোই সমান্তরাল লাইনে চলে না, তিনি ভীষণ আনপ্রেডিক্টেবল, সেটা আমরা আগেও দেখেছি। এবং তাই যদি হয় তাহলে কিন্তু ট্রাম্প এই চাবাহার পোর্ট থেকে ভারতবর্ষকে বিরত হওয়ার জন্য মানে আর্ম টুইস্ট করতে পারেন এবং চাপ দিতে পারেন। তার কারণ কি? তার কারণ আমি শুরুতেই বলেছি যে ইরান কিন্তু আমেরিকার একদম আর্চ রাইভাল বর্তমানে। আর এইগুলো একটু তোমরা জেনে রাখবে যে ইউএসএ যেটা আছে, ইউএসএর সাথে খারাপ সম্পর্ক আছে হচ্ছে ইরানের, খুব ভালো সম্পর্ক আছে হচ্ছে সৌদি আরবিয়ার, খুব ভালো সম্পর্ক আছে হচ্ছে ইসরায়েলের, ঠিক আছে? এই জিনিসগুলো মোটামুটি জানবে। এবং ইন্ডিয়ার কেমন সম্পর্ক এই দেশগুলোর সাথে সেটাও তোমাদেরকে বর্তমানে জানতে হবে। বর্তমানে ইরানের সাথে আমাদের নরমে গরমে মোটামুটি ভালো সম্পর্ক। সৌদি আরাবিয়া বা ইউনাইটেড আরব এমিরেটস যে দেশগুলো, তাদের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক খুবই ভালো বর্তমানে। ইসরায়েলের সাথেও বর্তমানে ভারতবর্ষের সম্পর্ক ভালো, কিন্তু অতীতে সবসময় দেখা গেছে যে ইসরায়েল যেহেতু প্যালেস্তাইনের সঙ্গে যুদ্ধ করছে, সেই জন্য ভারতবর্ষ কিন্তু সবসময় প্যালেস্তাইনকে সাপোর্ট দিত এবং সাহায্য করতো, ইসরায়েলকে নয়। কিন্তু বর্তমানে কিন্তু ভারতবর্ষ ইসরায়েল এবং প্যালেস্তাইন দুজনের সাথেই একটা টাইট রোপ ওয়াক করে চলার চেষ্টা করে, একটা ব্যালেন্স মেনটেন করে। এবং এগুলো সবটাই সম্ভব শুধুমাত্র আমাদের আমাদের ডিপ্লোমেসি আজকে ইতিবাচক এবং শক্তিশালী হয়ে ওঠার কারণে। সবশেষে কনক্লুশনে বলা হচ্ছে যে যে যাই হোক, ট্রাম্প ক্ষমতায় আসুন বা বিশ্বে যেমন ধরনেরই কূটনৈতিক পরিবর্তন হোক, ইন্ডিয়া মাস্ট বি এবল টু মেনটেন হার অটোনমি অ্যান্ড সভারেনিটি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আশা করি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ডে আমরা আবার একটা ভালো আর্টিকেল তোমাদের জন্য নিয়ে আসবো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।